তোমরা একটা এই জিনিসটা খেয়াল করো, আমি যে জিনিসটা বলছি এটা প্রসেস অফ রিপ্রোডাকশন। এই যে জিনিসটা এটা হচ্ছে একটা জরায়ু ছবি। এদিক তাকাতে হবে, কেউ কোনো কথা বলবো না, এটা কিন্তু একবারই আলাপ আলোচনা হবে, বারবার করে আলাপ আলোচনা করা যাবে না, শুনতে হবে। ওরা ওখানে রাখবো কি এইটা হচ্ছে এখান থেকে এইটা হচ্ছে এই পর্যন্ত ঠিক আমার লাইফটা যেমনি যেমনি যাচ্ছে এই বরাবর হচ্ছে। এটা হচ্ছে গিয়ে একটা জরায়ু ছবি। এইটা হচ্ছে ভেজাইনা, মানে মাসিকের রাস্তা বা মেলামেশার রাস্তা। এইটা এখান থেকে এইটুকু, আর এখান থেকে এই মাথা পর্যন্ত এটার নাম হচ্ছে জরায়ু। আর জরায়ুর দুই পাশে দুটো টিউব আছে, এই একটা টিউব আর এই একটা টিউব, এই দুটোর নাম হচ্ছে ফ্যালোপিয়ান টিউব। আর তার নিচে একটা ওভারি আছে, এই যে গোল, এটা ওভারি। এটা এই ওভারিয়ান লিগামেন্ট দিয়ে এটা যে দড়ির মতো লিগামেন্ট, এটা দিয়ে ওর গায়ে, জরায়ুর গায়ে আটকানো থাকে। ঠিক আছে? এখন রিপ্রোডাকশন প্রসেস তুমি ওখানে এখানে রাখলে হবে না, রাখতে নাতে হবে না স্যার, মানে বেঞ্চের উপর রাখলে হবে না? সমস্যা আছে। এখন আমরা রিপ্রোডাকশন শুরু করব একটা বিবাহিত মহিলা। অবিবাহিত মহিলার তো রিপ্রোডাকশন হবে না, হবে? অবিবাহিত মহিলার স্বামী থাকে না, তাহলে তার কোনো বাচ্চা কাচ্চা হওয়ার প্রশ্ন আসে না। তাহলে আমাদের যখন এই জিনিসটা আছে, এটা সব মহিলাদের থাকবে। কোনো মহিলা বাদ নেই পৃথিবীতে যে মহিলা এই জিনিসটা নাই। এখন আমরা এখান থেকে আমরা যখন স্বামী স্ত্রী যখন মেলামেশা করে, এই পথটা দিয়ে, ভালো করে খেয়াল করো, এই পথটা দিয়ে আমরা স্বামী স্ত্রী মেলামেশার রাস্তা। এটা মেলামেশা করার পরে আমাদের যে বীর্যটা আসে, সেই বীর্যটা প্রথমে সার্ভিক্যাল ক্যানেল দিয়ে ভিতরে ঢোকে, এই পথ দিয়ে ভিতরে ঢোকে, ঢুকে সরাসরি চলে যায় এই পথ দিয়ে, এই পথ দিয়ে আসে। ঠিক এই জায়গাটায় আসার পরে যদি ওই ওভারির থেকে, এই যেটা সাদা এটাকে ওভারি বলা হয়, ওভারির থেকে যদি একটা ওভাম রিলিজ হয় সেটার নাম হচ্ছে ওভাম। ওভারির থেকে যেটা রিলিজ হয় সেটার নাম হচ্ছে ওভাম। এখান থেকে একটা ওভাম রিলিজ হয়, হয়ে এই ফিমব্রেটেড এন্ড, এটা বলা হয় ফ্যালোপিয়ান টিউবের ফিমব্রেটেড এন্ড, এই মুখে ওইটা ও ওখান থেকে ওই সেই ওভামটাকে ধরে ফেলে এই টিউব দিয়ে পাঠায় দেয়। পাঠায় দিয়ে ঠিক এই জায়গাটায় আসার পরে ওর সঙ্গে স্পার্মাটোজোয়া মানে শুক্রাণু দেখা হয়। দেখা হলে এইখানে ফার্টিলাইজেশনটা হয়। ফার্টিলাইজেশনটা হয়ে এখানে 24 ঘন্টা থাকে, 24 ঘন্টা পরে জরায়ুতে চলে আসে। ব্যাপারটা খুব সহজ, আমি যেটা বলবো এটা খুব সহজ, কিন্তু আসলে ব্যাপারটা এত সহজ না। কারণ কি, যে মহিলা জন্মান্তরের বড়ি খায় তারও তো এখান থেকে ওভাম আসবে, আসবে না? আসবে কিনা? যে মহিলা জন্ম নিয়ন্ত্রণের বড়ি খায় তার কি ওভাম আসবে না এখান থেকে? ওভামের কাজই তো আসা। 14 দিনের দিন, প্রতি মাসের 14 দিনের দিন, 14 প্লাস মাইনাস 1, মানে কারো 15 দিন লাগে, কারো 13 দিন লাগে, সেই দিনের দিন এখান থেকে একটা করে ওভাম বেরিয়ে আসবে। এই ওভামটা এই পথ দিয়ে চলে যাবে এইখানে। যদি এইখানে ওর সঙ্গীর সঙ্গে দেখা না হয়, যদি প্রতি মাসে দেখা হয়, তাহলে তো প্রতি মাসে একটা করে বাচ্চা হবে, ঠিক না? এটা তো হয় না, কত একবারই বাচ্চা হয়। তার মানে তাহলে বাকি ওভামগুলো কোথায় যায়? ওভাম তো প্রতি মাসে 14 তারিখে রিলিজ হবে একটা করে, তারা কোথায় যায়? সেগুলো আসলে সে যদি জন্ম নিয়ন্ত্রণের বড়ি খায় কিংবা কন্ডম ব্যবহার করে কিংবা অন্য প্রসেস নেয়, তাহলে স্পার্মাটোজোয়া এর মধ্যে দিয়ে আসবে না, তাহলে এখানে দেখা হবে না। ওই ওভামটা এই পথ দিয়ে মাসিকের রক্তের সঙ্গে এই পথ দিয়ে বেরিয়ে যাবে। তাহলে রিপ্রোডাকশন হচ্ছে মানে ফার্টিলাইজেশন, একটা শুক্রাণুর সঙ্গে একটা ডিম্বাণুর যে মিলন, সেটাকে বলা হয় ফার্টিলাইজেশন বা প্রসেস অফ রিপ্রোডাকশন। কিভাবে একটা বাচ্চা তৈরি হয় এখানে। তাহলে কি হলো, আমরা জন্ম নিয়ন্ত্রণের বড়িও খেলাম না, আমরা কোনো কন্ডমও ব্যবহার করলাম না, কোনো ইনজেকশনও ব্যবহার করলাম না, আমরা নর্মাল স্বামী স্ত্রী আছি, আমরা একটা বাচ্চা নেব মনে করো। তাহলে আমরা প্রতিদিন বা এক সপ্তাহে একদিন কিংবা 15 দিনে একদিন
যার যেভাবে মেলামেশা করার অভ্যাস, সে সেইভাবে মেলামেশা করার পরে এই ওবামের সঙ্গে যেদিন দেখা হবে সেদিন সে কনসিভ করবে। কথা বুঝা গেছে? এখন এইখানে যদি দেখা না হয় তাহলে কনসিভ হবে না। এর জন্য কি হয়, একটা বিবাহিত নারী বা একটা অবিবাহিত মেয়ে এই জরায়ুটার মধ্যে এন্ডোমেট্রিয়াম থাকে। জরায়ু তিনটা লেয়ার থাকে, এপিমেট্রিয়াম, মায়োমেট্রিয়াম আর এন্ডোমেট্রিয়াম। বাইরের স্তরটা, মাঝের স্তরটা মায়োমেট্রিয়াম আর ভিতরের হচ্ছে এন্ডোমেট্রিয়াম। এই এন্ডোমেট্রিয়ামটা আসলে একটা পুরো কাগজের নৌকার মতো। এটা কি করে, যদি 14 দিনের দিন এখানে ফার্টিলাইজেশন না হয় তাহলে এই ওভামটা এখান থেকে যে এন্ডোমেট্রিয়ামের সঙ্গে আসে এবং এই 28 দিনের দিন এই এন্ডোমেট্রিয়ামটা ভেঙে মাসিকের রক্ত হিসাবে বাইরে চলে আসে। এটা প্রতি মাসেই ঘটে। তাহলে জরায়ু কিন্তু প্রতি মাসে একটা বেড তৈরি করে রাখে যদি ফার্টিলাইজেশন হয়। ঠিক আছে, জরায়ুর কাজ যেটা, প্রতি মাসে সে একটা এন্ডোমেট্রিয়াম সুন্দরভাবে তৈরি করে এখানে ঝুসাই রাখে। যদি ফার্টিলাইজেশন হয় তাহলে তারা এসে এই বিছানার করে থাকে, তাদের তো কোনো অসুবিধা না হয়। ঠিক আছে, আর যদি তারা ফার্টিলাইজেশন না হয় আর এখানে শুক্রাণুর সঙ্গে তাদের দেখা না হয়, এই জায়গাটায় দেখা হয়। এটা সেকেন্ড পার্ট অফ ফলোকাইন টিউব, ফিমব্রিয়েটেড এন্ড থেকে শুরু করে এই জায়গাটায় আসে। আসার পরে ওদের সঙ্গে দেখা হয়। তারপরে ওখান থেকে ওরা 24 ঘন্টা ওখানে থাকে, থাকার পরে এখানে চলে আসে। এখন এখানে 24 ঘন্টার মধ্যে জরায়ুর মধ্যে চলে আসে, এইটা হচ্ছে নর্মাল নিয়ম। কিন্তু যদি না আসে, এমনও তো হয় আসলো না, তাহলে কি ঘটনা হবে? এর একটা প্রশ্ন আছে তোমাদের, একটোপিক প্রেগন্যান্সি বলে, তার মানে ভুল জায়গায় গর্ভ সঞ্চালন। মানে এইখানে দেখা হওয়ার পরে, এইখানে ফার্টিলাইজেশন হওয়ার পরে এরা এখান থেকে আর নড়লো না, তাহলে এই জায়গাটায় বাচ্চাটা বড় হতে থাকে। তারপরে জরায়ুর মধ্যে যেভাবে বাচ্চাটা থাকে, জরায়ুর মধ্যে বাচ্চাটা যেভাবে থাকে বা জরায়ুটা যেভাবে তৈরি, তাতে সে একটা বাচ্চা নিয়ে অনেক বড় হতে পারে, পেট অনেক বড় হতে পারে। কিন্তু এর তো সেই ক্ষমতা নেই, আছে? তাহলে 1-1.5 মাস হওয়ার সঙ্গে সঙ্গে কি করে, এটা ফেটে যায়। ফেটে গেলে প্রচন্ড ব্যথা হয়। ফেটে গেলে প্রচন্ড ব্যথা হয়। তাহলে কোনো মহিলা যদি তোমার কাছে এসে বলে যে আমার ডান পাশে হোক বাম পাশে হোক তলপেটে ব্যথা করছে, ডান পাশে হলে তোমার কি কি মনে হবে? হ্যাঁ, অ্যাপেন্ডিক্স হতে পারে। আর কি মনে হবে? যে রাপচার একটোপিক প্রেগন্যান্সি, এখানে কোনো বাচ্চা আসছিল সেটা ফেটে গেছে, এটাও মনে হবে। কিন্তু এটা মনে করতে গেলে তোমাকে কি কি সত্য নির্ভর করতে হবে? সে তার মেনস্ট্রুয়েশন বন্ধ ছিল। আর কি জিজ্ঞেস করবা? বন্ধ থাকলে সে পরীক্ষা করাইছিল কিনা সে প্রেগন্যান্ট কিনা হলো। তারপরে মেনস্ট্রুয়েশন বন্ধ ছিল, কতদিন বন্ধ ছিল এটা আমাদের গুরুত্বপূর্ণ না। ধরো সে বললো যে আমার মাসিক বন্ধ, আমি ইউরিন প্রেগন্যান্সি টেস্ট করেছি, পজিটিভ আসছে, তাহলে 1.5 মাস 2 মাস ফেটে যেতে পারে, সেটা আলাদা জিনিস। কিন্তু সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ জিনিস সেটা হচ্ছে এই মহিলাটা বিবাহিত কিনা, সেটা আগে জিজ্ঞেস করতে হবে। যদি এই মহিলা বলে যে আমি বিবাহিত না, অবিবাহিত, তাহলে আমার অন্যদিকে ভাবার কোনো সুযোগ নেই বা অন্যদিকে আমি ভাবতে যাব না। আমি শুধু এইটাই ভাববো না, এটা টোটালি ভাববো না, না ভেবে অন্য জিনিসগুলো যাবো। কিন্তু যদি সে বলে যে আমি বিবাহিত, আমার স্বামী আছে, বিবাহিত হলে স্বামী অস্ট্রেলিয়ায় থাকে, বউ থাকে জাপান, হবে বাচ্চা কাচ্চা? তাহলে সে বললো যে আমি বিবাহিত, স্বামী আমার সাথে থাকে, আমার মাসিক বন্ধ 2 মাস, আমি ইউরিন টেস্ট করেছি, পজিটিভ।
এতগুলো কথা যদি বলে সে, তাহলে আমাকে এই জিনিসটা ভাবতে হবে। তখন সঙ্গে সঙ্গে একটা আল্ট্রাসাউন্ড করে ফেলে রক্তের হিমোগ্লোবিন আছে কিনা তার এই সমস্ত চেক করে সঙ্গে সঙ্গে অপারেশন করে এটা কেটে বাদ দিয়ে দিতে হবে, এটা সেলাই দিয়ে এটা বাদ দিয়ে দিতে হবে। প্রচন্ড ব্যথা হয়, মানুষ সেন্স নেই। শুধু সেন্সলেস না, ব্যথার জন্য তার রক্তক্ষরণ হতে হতে তার গায়ে আর কোনো রক্ত থাকে না। তাহলে আমরা ওই রোগীটা যদি পালস প্রেশার দেখি, পালস প্রেশার দিকে যদি চোখ টেনে ধরে দেখি, তাহলে বলবো কি প্রচন্ড অ্যানিমিয়া, তার রক্ত কমে যাবে। সে বলবে যে গতকালও আমার এরকম ছিল না, কিন্তু আজকে আমার প্রচন্ড রক্ত মানে ইয়ে হচ্ছে, দুর্বল লাগতেছে এবং আমার গায়ে কোনো রক্ত হচ্ছে থাকতেছে। তখন আমরা তার পালস প্রেশার যদি দেখি, তাহলে দেখবো যে পালস প্রেশার লো হয়ে গেছে। তখন আমরা বলবো যে তাহলে এরকম ধরনের একটা ঘটনা ঘটতে পারে, সঙ্গে সঙ্গে আল্ট্রাসাউন্ড করে তার রক্তটা দিতে হবে। প্রসেস অফ রিপ্রোডাকশন মানে হচ্ছে আমরা মেলামেশা করার পরের থেকে শুরু করে এই পথ দিয়ে শুক্রাণু যাওয়ার পরে ওভাম থেকে, এখান থেকে ওভারি থেকে ওভামাসের পরে এইখানে যে মিলনটা হবে, ফার্টিলাইজেশনটা হবে, সেটাতে রিপ্রোডাকশন হবে। এটা শুধুমাত্র বিবাহিত নারীর বেলায় প্রযোজ্য, আনম্যারিড মেয়েদের বেলায় এটা প্রযোজ্য না, কারণ তাদের সবই আছে, কিন্তু ওই ওভারি থেকে ওভাম এসে এই পথ দিয়ে সরাসরি মাসিকের সঙ্গে রক্ত হয়ে বেরিয়ে আসে। তাদের যেহেতু কোনো শুক্রাণু আসে না, সেহেতু এই পথ দিয়ে এগুলো আসে। তাহলে আমার এই যে কথাগুলো আমি বললাম, এইখানে যে শরীরের সবগুলো আছে, এর প্রত্যেকটা জিনিস কিন্তু এই কাজের জন্য জড়িত। দেখা যাচ্ছে এই একটা মেয়ে আসছে, আমি মাঝে একটা মেয়ে পাইছি আর কি, পরের বাড়ি, মেয়েটার বয়স 14 বছর, তার কোনো মাসিক হয়নি। আলোচনা করে দেখলাম তার জরায়ুটার এখানে হাইমেনটা রাপচার হয়নি। হাইমেন মানে কি? হাইমেন মানে একটা পর্দা, যে পর্দাটা মেয়েদের থাকে আমি একটু ক্লাসে আছি, তোমাকে একটু ফ্রি হয়ে কথা বলছি। ঘুমাচ্ছে? ঠিক আছে, দেখেছি। এটা এইখানে হাইমেন থাকে, হাইমেন থাকে মানে হচ্ছে একটা পর্দা। এই পর্দাটা আনম্যারিড মেয়েদের থাকে। তাহলে ম্যারিড মেয়েদের কি হয়? মেলামেশার সময়, স্বামী স্ত্রীর সঙ্গে মেলামেশার সময় সেই পর্দাটা রাপচার হয়ে যেতে পারে, ছিঁড়ে যেতে পারে। সেটা ছিঁড়ে যায়, এটাই নিয়ম। আর তাছাড়া যে সমস্ত মেয়েরা খেলাধুলো করে, ক্রিকেট খেলে, ব্যাডমিন্টন খেলে, বল খেলে, ফুটবল খেলে, সাইকেল চালায়, এদের সাধারণত এই পর্দাটা এমনি ফেটে যেতে পারে। কারণ এটা ফাটে না, তাদের নিয়ে হচ্ছে সমস্যা। এরা তো বলতে পারে না, মা বাবাও বোঝে না, মা বাবা মনে করে যে হবে মাসিক হবে, কিন্তু দেখা যাচ্ছে 13-14 বছর পার হয়ে গেছে, মাসিক হচ্ছে না। তখন একটা আল্ট্রাসাউন্ড করলে এই জিনিসটা ক্লিয়ার হয়ে যায়। তাহলে এটা যদি হয়, তাহলে কি করা হয়? আমরা সাধারণত এমনিটাকে অর্গান করে এই পর্দাটা একটা ব্লেড দিয়ে, সার্জিক্যাল ব্লেড দিয়ে চিড়ে দিই। এই পর্দাটা বেরিয়ে গেল, ভিতরে জমানো মাসিক সব বাইরে চলে আসে। তারপর থেকে প্রতি মাসে মাসিক হয়ে যায়, যদি তার হরমোনাল কোনো ইমব্যালেন্স না থাকে। হরমোনাল ইমব্যালেন্স মানে যদি এস্ট্রোজেন প্রোজেস্টেরন আমাদের হরমোন আছে, গায়ে বৈদিক পরে আছে, এস্ট্রোজেন প্রোজেস্টেরন হরমোন যদি কমে যায়, বা প্রোজেস্টেরন হরমোন যদি না থাকে, তাহলে এই কনসেপ্ট হয় না, বাচ্চা কাচ্চা হয় না। সেই জন্যই এইসবগুলো খুবই দরকার আর কি এই সময়। এই জায়গাটার নাম হচ্ছে অ্যাম্পুলা অফ ভেটার, যে জায়গাটায় সাধারণত ওদের মেলামেশাটা হয়, অ্যাম্পুলা অফ ভেটার। এই জায়গাটা, এখান থেকে এই জায়গাটা, এই এরিয়ার মধ্যে হয়। এটা হচ্ছে প্রসেস অফ রিপ্রোডাকশন। এটা শুধুমাত্র দুটো জিনিসের পরে নির্ভর করে, হচ্ছে দুটা জিনিসের মধ্যে রক্ষা। এটা ঘুরাই দাও। এটা দুইটা জিনিসের পরে আবার নির্ভর করে, সেটা তোমাদের একটু বলি দিয়ে থাকে যে রিপ্রোডাকশন পিরিয়ডে যদি কনসেপ্ট না করে, তাহলে একটা
একটা মেয়ের বিয়ে হয়েছে, বিয়ের পরে সে বললো যে আমি 1 বছর বাচ্চা কাচ্চা নেব না। 1 বছর বাচ্চা কাচ্চা নেব না, সে হয়তো ওরাল পিল খায়। এটা কিন্তু পরবর্তী কনসেপশনের সময় অসুবিধা হবে। এই জন্য সাধারণত নিয়ম হচ্ছে যে বিয়ের পরে প্রথম একটা বাচ্চা আর্লি স্টেজে নিয়ে নেওয়া ভালো। তারপরে 5-7 বছর পরে না একটা বাচ্চা নেই, সেটা ভালো। একটা বাচ্চা প্রথমে এসেছে, সেই বাচ্চা নষ্ট করার জন্য অনেকে আসে যে আমাদের এই তো বিয়ে হয়েছে 6 মাস, আমাদের পেটে বাচ্চা আসছে, আমরা এটা রাখবো। এটা খুব বাজে একটা অভ্যাস। কারণ কি, যদি এরকম হয় যে এটা নষ্ট করতে যে এই যে ফ্যালোপাইন টিউব, এই 2 পাশে 2টা টিউব, এই টিউব যদি ব্লক হয়ে যায় তাহলে সে আর কোনোদিন মা হতে পারবে না। এখন অবশ্য আরো অনেক প্রসেস বেরিয়েছে মা হওয়ার। ব্লক, হ্যাঁ হ্যাঁ, এটা সেই কথা বলতে চাচ্ছি যে এখন অবশ্য অনেক প্রসেস বেরিয়েছে আর কি। যেমন ওই ব্লক থাকলে ওর ভিতর দিয়ে একটা প্লাস্টিকের টিউব ঢুকাই দেওয়া হয়, ওবাম ওই পথ দিয়ে আসে, যা করে কোনো সমস্যা নেই। খুব জটিল অপারেশন এবং কঠিন অপারেশন, এটা করা যায়। 2 হচ্ছে যে জায়গাটা ব্লক, এটা তুমি যদি হিস্টেরোসালপিঙ্গোগ্রাফি, এটা টেস্ট আছে, এটা রং খাওয়ায়ে সেই রং ঢোকাই দিয়ে, জলের মধ্যে ঢোকাই দিয়ে সেই ছবিটা নিতে হয়। মহিলারা করে আর কি, মহিলা ডাক্তাররাই করে, পুরুষ ডাক্তাররা করে না সাধারণত, মহিলা ডাক্তাররাই করে। এরা ওই রং ঢুকাই দিয়ে দেখে যে ওর ভিতরে কোথাও ব্লক আছে কিনা, কোন জায়গাটায় ব্লক আছে, ওই সেই ব্লকের জায়গাটা ওরা অপারেশন করে ব্লকের জায়গাটা কেটে দিয়ে 2 মাথা আবার ব্লক ধরে এই জায়গাটা, এইটা কাটলাম, এখান থেকে কাটি, এটা বাদ দিয়ে এই মুখ আর এই মুখ আবার জোড়া দিয়ে। এটা ছাড়া আরো অনেকের হয় যারা 2টো বাচ্চা হয়েছে, মনে করে 2টো বাচ্চা হওয়ার পরে লাইগেশন কিনে আছে। লাইগেশন মানে বাচ্চা বন্ধ করো, এটি বন্ধ করো, পার্মানেন্ট প্রসেস। এটা করছে, করার পরে ওই মহিলার একটা বাচ্চা অ্যাক্সিডেন্টালি মারা গেছে। তখন কি হবে? পথ বন্ধ করো, পেটি বন্ধ করো, ওইটা আবার জোয়া দিয়ে বাচ্চা কাচ্চা নেওয়া খুবই রিস্কি এবং খুবই কঠিন। এটা হয়ও না বছর। আবার অনেকে আছে যে আমি এর মধ্যে মহিলাকে পাইছি যে তার একটা বাচ্চা আছে, 2টো বাচ্চা আছে, 2টো বাচ্চা থাকার পরে সে লাইগেশন করছে, করার পরে তার স্বামীর সঙ্গে তার ছাড়াছাড়ি হয়ে গেছে, সে আরেক জায়গায় বিয়ে করছে, এবং সে বলছে যে আমরা একটা বাচ্চা নেবো, আইছিল আর কি লাইগেশন, যে কার পথটা করা সেই পথটা ক্লিয়ার দিয়ে সেলাই দেওয়া যায়, দেওয়া যায়, হওয়াটা খুব কঠিন। আর এইসব যদি নিতান্ত না হয় তাহলে ওইটাগুলো আইভিএফ করতে হবে। ইন ভিট্রো ফার্টিলাইজেশন, আইভিএফ এর পুরো অর্থ হচ্ছে ইন ভিট্রো ফার্টিলাইজেশন, মানে জরায়ুর ভিতরে ফার্টিলাইজেশন তৈরি করা। কি করে হয়? ওই ওখান থেকে ওভারির থেকে ওভাম বের করে নেওয়া হয়, ওভারির থেকে ওভাম বের করে নেওয়া যায়। যারা ইনফার্টিলিটি গাইনোকোলজিস্ট, যারা ইনফার্টিলিটির পরে কাজ করে, কলকাতা একজন আছে খুব নাম করা ডাক্তার সুদীপ বসু, ওরা ওখান থেকে 4-5টা ওভারি বের করে নেয়, নিয়ে ফ্রিজের মধ্যে রাখে। ওরা রাখার জন্য একটা বিশেষ ফ্রিজ আছে, সেই ফ্রিজের ভাড়া হচ্ছে মাসে 7,500 টাকা। সেই ফ্রিজের ভাড়া, যার ভিতরে ওভাম থাকতে হবে। 2 মাসের বেশি, 2 মাসের মধ্যে বোঝা যায়, কিন্তু 2 মাসের বেশি ভাড়া লাগে। প্রথম ওভাম নিয়ে দেখা যাচ্ছে ফার্টিলাইজেশন করা হয়, একটা টেস্ট টিউব আছে, টেস্ট টিউবের ভিতরে ওই ওভারি নিয়ে স্বামীর কাছ থেকে বীর্য নিয়ে ওর ভিতরে ফার্টিলাইজেশন করা হয়, পরে ওইটা জরায়ের মধ্যে দিয়ে ভিতরে ঢুকাই দেওয়া হয়। জরায়ু তো টিউব বন্ধ, জরায়ু তো মেলামেশার রাস্তা তো বন্ধ, এই পথ দিয়ে আমি এটা ঢুকাই দিলাম, ভিতরে ঢুকাই দিলাম জরায়ুর ভিতরে, আমার তো এই টিউব নষ্ট, আমার তো জরায়ু নষ্ট। জরায়ুর ভিতরে দিলে জরায়ুর ভিতরে আস্তে আস্তে বাচ্চা বড় হবে। আমরা ঢুকাই দেওয়ার পরে 4 সপ্তাহ পরের থেকে আল্ট্রাসাউন্ড শুরু হবে। এটা ডাক্তারের কাছেই থাকতে হবে, ডাক্তারের কাছেই থাকতে হবে, এবং ডাক্তার প্রতি 4 সপ্তাহ পর আল্ট্রাসাউন্ড করবে।
না আমি যেটা বলছি সেটা অন্য লাইন শেষ করি, সেটা তোমার বুঝাই দিচ্ছি। আইভিএফ এর পরে কি করে, 4 সপ্তাহ পর পর একটা আল্ট্রাসাউন্ড করে, আল্ট্রাসাউন্ড করে দেখে যে বাচ্চার গ্রোথ হচ্ছে কিনা। তার আগে কি করে, 14 দিন পরে 2 সপ্তাহ পরে ও যেটা বললো একটা ব্লাড নিয়ে ওদের একটা ইন্ডেক্স মার্ক আছে, 5, 6, 7 এরকম একটা ইন্ডেক্স মার্ক আছে। এই মার্ক পর্যন্ত পৌঁছাতে, মার্ক পর্যন্ত না পৌঁছালে ওরা আল্ট্রাসাউন্ড করবে না। মার্ক পর্যন্ত না পৌঁছালে বুঝতে হবে যে বাচ্চা হচ্ছে না। ইন্ডেক্স মার্ক করা হয়, ওটা ব্লাড ইন্ডেক্স মার্ক বলে। সেই মার্ক পর্যন্ত যেতে হবে, এটা ওই ব্লাড দিয়ে করে, করা দিয়ে বোঝা যায় যে এটা হিস্টোসালপিনোগ্রাফি একটা পরীক্ষা আছে, রক্তের পরীক্ষা। আমরা যখন আল্ট্রাসাউন্ড করে বুঝতে পারি না, তখন রক্তের এই পরীক্ষাটা করি, আমরা দেখি যে বাচ্চা পজিটিভ না নেগেটিভ, এটাও দেখা যায়। সেটা করার পরে আমরা 4 সপ্তাহ পরে যদি পজিটিভ হয় 4 সপ্তাহ পর পর আল্ট্রাসাউন্ড করে দিতে হবে। এখন আল্ট্রাসাউন্ডটা করে দেখা গেল যে বাচ্চা এসে গেছে, বাচ্চা পেটের ভিতরে জ্বরের ভিতরে এসে গেছে এবং বাচ্চা ভালো আছে। তখন ওই মহিলাকে রেস্টে রাখে, আর ওই ওভামের যে ফ্রিজ সেটা বন্ধ করে দেয়। আর যদি ওই মহিলা মনে করে যে আমি এখন একটা বাচ্চা নিচ্ছি, এই বাচ্চা ডেলিভারি না হওয়া পর্যন্ত আমি ওই ফ্রিজ বন্ধ করবো, সেটাও সম্ভব। দেখা গেল এই বাচ্চাটা হয়েছে একদম পারে না, মাথা হয়নি, হাত এখান থেকে কাটা, পা হয়নি, অ্যাবনর্মাল স্ক্যান। তখন এগুলো আল্ট্রাসাউন্ড করে, ওই অ্যানোমাল স্ক্যান আল্ট্রাসাউন্ড ওটা করে এগুলো বোঝা যায় একটা বাচ্চা হয়েছে। আইভিএফ করে এখানে এই সমস্যা, তাহলে কি সে বাচ্চা সে নেবে? অত বাচ্চা ডেলিভারি হয়ে গেল, সিজার হয়ে গেল, বাচ্চা বাঁচল। তখন ওই সেকেন্ড ওভারির দরকার হয়। ওভারি একবার রিলিজ করতে 40,000 টাকা লাগে, 40,000। একটা আইভিএফ পুরো প্রসেস কমপ্লিট করতে 6 লাখ টাকা খরচ। পুরো প্রসেস কমপ্লিট করে একটা বাচ্চা ডেলিভারি করে আসতে 6 মাস সময় লাগে, এই 6 লাখ টাকা লাগে। এটা ছাড়া আরও একটা রিপ্রোডাকশনের প্রসেস আছে, তারে বলা হয় সারগোট মাদার। সারগোট মাদার মানে হচ্ছে যে ধরো আমার ওয়াইফ বাচ্চা কাচ্চা নিতে পারে না, বা বাচ্চা কাচ্চা তার পেটের ভিতরে গেলে সে অসুস্থ হয়ে পড়ে। আপনারা বুঝো ভালো করে, আমার ওয়াইফ সে কোনো কনসিভ করতে পারে না, তার পেটের ভিতরে বাচ্চা কাচ্চা গেলে বাচ্চা কাচ্চা নষ্ট হয়ে যায়। তখন আমি একজন মহিলার কন্ট্যাক্ট করি, তোমার জরার ভিতরে আমার ফার্টিলাইজড ওভাম ঢুকাই দেবে, তুমি কত টাকা নেবে? ওই মহিলা ওই বাচ্চা ক্যারি করবে, ডেলিভারি করে আবার তোমাদের দিয়ে দেবে, চুক্তি শেষ। এদের বলা হয় সারগোট মাদার। শাহরুখ খানের বোম্বের যে নায়ক শাহরুখ খানের 3rd বাচ্চা যেটা, সেটা এইভাবে নেওয়া, সারগোট মাদার। সেটা ওই মহিলার সঙ্গে তোমার মেলামেশা করার কোনো দরকার নেই, আগের থেকে বাইরের থেকে এটা তৈরি করতে পারি, ওভারি নেই, তোমার স্ত্রীর ওভারি। মানে এটা কিন্তু বাইরের ওভারিও না, তোমার স্ত্রীর ওভারির থেকে একটা ওভাম নিয়ে আমরা আইভিএফ করলাম, ফার্টিলাইজেশন করে। যেহেতু তোমার স্ত্রী বাচ্চা কাচ্চা ধারণ ক্ষমতা নেই বা ধারণ ক্ষমতা কম, বাচ্চা কাচ্চা পেটের মধ্যে গেলেই নষ্ট হয়ে যায়, তাহলে আমি একজন মহিলাকে চুক্তি করলাম এরকমভাবে যে তোমার সমস্ত খরচ আমার, শুধু আমার বাচ্চাটা তোমার জলের মধ্যে থাকবে। তারপরে বড় হলে সিজন করে আমি বের করে নেবো, এর মধ্যে ওই মহিলার খরচ খরচা, খাওয়া দাওয়া, চলাফেরা করা, সমস্ত খরচ সে বিহার করবে। এটা হচ্ছে প্রসেস অফ রিপ্রোডাকশনের একটা অংশ। এই 3টা প্রসেস রিপ্রোডাকশন। বলো, কোনো প্রশ্ন থাকলে বলো, নাহলে চলে যাবো।